আমরা বিশেষত যখন আমরা উপনিবেশে দাঁড়িয়ে এই কথা বলছি, যাদের ঔপনিবেশিক ঐতিহ্য আছে, মানে উপনিবেশিত হওয়ার ঐতিহ্য আছে, এবং এখনো যারা আমরা কোনো না কোনো ভাবে উপনিবেশিত হয়ে আছি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব জরুরি যে একদিকে আমরা উপনিবেশের কারণে আমাদের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়েছি, এর ফলে প্রায়ই দেখা যায় যে ঐতিহ্যের সাথে মানে যুক্ত হওয়ার প্রশ্নটা এক ধরনের পর্যালোচনাহীন সংযুক্তির অবস্থা দাঁড়িয়ে যায়। আবার অন্যদিকে আমরা বর্তমানকে যখন উদযাপন করতে যাই কিংবা তার সাথে যুক্ত হই, তখন আসলে ওই উপনিবেশিক সংস্কৃতিরই এক ধরনের মানে স্রোতে আমরা গা ভাসাই। এই দুই ঐতিহ্য থেকে আমাদের আসলে মুক্ত হতে হবে। এই প্রসঙ্গে আমি একটু আখতারুজ্জামান ইলিয়াসের কথা সামনে আনি। যেমন আখতারুজ্জামান ইলিয়াস বলেছেন, কিন্তু এই যেমন আমাদের দেশের কৃষক, মাঝি কিংবা কিষানীরা কিংবা মানে সংখ্যাগরিষ্ঠ এই যে মেহনতি শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আলাদা করে সংস্কৃতি চিহ্নিত করে সংস্কৃতি করেন, চর্চা করেন না, যার সঙ্গে মধ্যবিত্ত যেটা করে তাদের জীবন যাপনের অংশ হিসেবে, তারই একটা প্রকাশ হিসেবে সংস্কৃতিটা থাকে। কিন্তু আমরা যখন এই সংস্কৃতিকে দেখলাম যে সেটা একটা বিশেষ মাধ্যম দিয়ে, চর্চার মধ্য দিয়ে একটা বিশেষ দক্ষতা আকারে আবির্ভূত হলো, তখন কিন্তু জনগণের জীবন যাপনের ওই প্রকাশ থেকে কিছুটা সেটা বিচ্ছিন্ন হলো। তা আমরা আসলে ঘুরে সেখানেই যেতে হবে যে সংস্কৃতি বিশেষ দক্ষতা একটা চর্চার ব্যাপার হবে নিশ্চয়ই, কিন্তু সেটা আসলে জীবন যাপনের সম্পর্কের সাথেই থাকতে হবে। এবং সেই জীবন যাপনের সম্পর্কের কাছে ফিরে যেতে হলে যা কিছু আমাদেরকে বিচ্ছিন্ন করছে, এই যে শ্রেণী আধিপত্য, এই যে ঔপনিবেশিক আধিপত্য, এই যে বৈষম্য, এই যে নারী পুরুষের বৈষম্য, জাতিতে জাতিতে বৈষম্য, আমাদের এখানে ক্ষুদ্র জাতিসত্তার যে সংস্কৃতি, তাকে আমরা বাঙালিরা তার নিজের সংস্কৃতি থেকেও বিচ্ছিন্ন, এবং নিজের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে তার যে ঔপনিবেশিক সংস্কৃতির একটা গোলামি করে যাচ্ছে। অন্যদিক থেকে আবার দেখা যাবে যে আমাদের দেশেও যে বিভিন্ন অন্যান্য জাতিসত্তার জীবনযাপন, সংস্কৃতি, তাদের অর্থনীতি, রাজনীতি, তার উপরে কিন্তু তারা একটা মানে খবরদারি করছে, তার উপর তারা একটা নানানভাবে কর্তৃত্ব করছে, একটা তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আজকের দিনে আমরা দেখি যে আমাদের জাতীয় সংস্কৃতি বিকশিত হচ্ছে, এবং আমাদের এখানে নিজেদের চর্চার বদলে আমরা পশ্চিমকে অনুকরণ করার দিকে যাচ্ছি। এবং আমাদের এখানে যে বহুজাতিক পুঁজির আধিপত্য, বিদেশি আমাদের উৎপাদন ব্যবস্থার উপরে যে বিদেশি কর্তৃত্ব, আমাদের রাজনীতিতে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের আইন কানুনে, আমাদের শিক্ষায়, আমাদের সর্বত্র যেভাবে এই কর্তৃত্বটা আছে, সেই কর্তৃত্ব কিন্তু আমাদের মানে জাতীয় সংস্কৃতিকে ক্রমাগত দমিয়ে রাখছে, এবং এমন এক ধরনের সংস্কৃতির চর্চা করছে, সংস্কৃতিকে এখানে গড়ে তোলার চেষ্টা করছে, যার ফলে কিন্তু ওই পুঁজির আধিপত্য এবং পুঁজির কর্তৃত্ব যাতে নিশ্চিত হয়, সেই চেষ্টা চলছে। এবং আপনার কথা ধরে এবং আমিলকার কাবরালের আরেকটি কথা খুব সহজভাবে যদি আমি বলি, সেটি হচ্ছে যে জাতীয় সংস্কৃতির কথা বলা মানেই জাতীয় মুক্তির কথা বলা, এবং জাতীয় মুক্তির কারণে জাতীয় সংস্কৃতির প্রশ্নটা এখানে গুরুত্ব পায়। সুতরাং এই দুটি গভীরভাবে জড়িত। এইবার আসি সাকি অন্য প্রসঙ্গে, সেটি হচ্ছে যে সংস্কৃতির সঙ্গে কিন্তু ভাষার প্রশ্ন খুব গভীরভাবে জড়িয়ে থাকে। এই যে বাংলা ভাষা, আমরা বাংলা ভাষা নিয়ে চিন্তা করেছি, বাংলা ভাষায় লিখছি, পড়ছি, সবাই না অবশ্যই, কিন্তু বাংলা ভাষাটা, এই ভাষার সঙ্গে আমরা প্রমিত ভাষার কথা বলি এবং আঞ্চলিক ভাষার কথা বলি, তার কি যোগাযোগ? এবং এখানে সংস্কৃতির সঙ্গে প্রমিত বাংলা ভাষা, আমাদের যদি সংস্কৃতি বলি এটাকে, প্রমিত বাংলার কিংবা আঞ্চলিক বাংলার যোগাযোগ কি, বা আঞ্চলিক ভাষার যোগাযোগটা কি, এটা কিভাবে দেখবো? ভাষা তো আসলে চৈতন্যের আধার। ফলে একটা মানুষ যখন একটা ভাষায় কথা বলে, তাহলে আসলে সে কি চিন্তা করে, এই বিশ্ব সম্পর্কে তার কি দৃষ্টিভঙ্গি, এই পরিবেশ সম্পর্কে সে, তার চারপাশের পরিবেশ সম্পর্কে সে কি ভাবে, আসলে সে সেটাই প্রকাশ করে, এবং তার মানে সে তার সংস্কৃতিকে আসলে প্রকাশ করছে। সুতরাং আঞ্চলিক ভাষার মধ্যে দিয়ে তো মানুষ কথা বলছে, সুতরাং তার যে বিশ্ব জগৎটা, সেটা কিন্তু ওই ভাষার মধ্যেই মানে প্রকাশিত হচ্ছে, কন্টেইনড হয়ে আছে। সুতরাং আঞ্চলিক ভাষা একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু একটা দেশের মধ্যে একটা জাতি যখন গড়ে ওঠে, তখন সেখানে একটা, যেহেতু অনেকগুলো অঞ্চল থাকে, সেই অনেকগুলো অঞ্চল একসাথে তারা সম্পর্কিত হয়, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা সম্পর্কের মধ্যে থাকে। সেই সম্পর্ককে, আদান প্রদানকে নিশ্চিত করার জন্যই দেখা যায় যে একটা মান ভাষার প্রয়োজনীয়তা হয়। আমার মনে হয় যে একটা মান ভাষার একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু মান ভাষা আমাদের এখানে যেভাবে তৈরি হয়েছে, সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে যাচ্ছে না, কাছে যেতে পারছে না। কিন্তু এটা কেবল ভাষার মধ্যেই কিন্তু এই কাজটা না, যদি সমাজের সম্পর্কের মধ্যে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ক্ষমতা সম্পর্কের মধ্যে যদি সাম্য না আসে, সেখানে যদি বৈষম্যের বিরুদ্ধে
একটা লড়াই না চলে, তাহলে কিন্তু এই কাজটা কেবল ভাষায় কৃত্রিম ভাবে করা আসলে সম্ভব না। তার মানে ভাষা কিন্তু সমাজের ব্যবস্থার সাথে গভীরভাবে সম্পর্কিত একটা বিষয়। এখন ধরেন যেটা বলছিলেন আপনি 19 শতকে এখন সংস্কৃতি, ফোর্ট উইলিয়াম কলেজ যে সংস্কৃতি গন্ধি বাংলা তৈরি করলো, সেটা একটা মানে সেটার পেছনে কিন্তু একটা কলোনিয়াল এবং এমনকি সাম্প্রদায়িক একটা ব্যাপার আছে। তখন আরবি ফার্সি যেগুলো এখানে এমনকি জনগণের মধ্যেও ব্যাপকভাবে অনেক শব্দ প্রচলিত হয়ে গেছিল, তাকে বাতিল করা হয়েছে। আচ্ছা, এখন আমরা বাংলাদেশে এসে আমরা দেখলাম, কিংবা ঔপনিবেশিক আমলে যেটা আমরা দেখলাম, যে সংস্কৃতি গন্ধি করা হচ্ছে, আরবি ফার্সি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু জনগণের ভাষার কাছে কিন্তু যাওয়া হচ্ছে না। রামমোহন যে বেদান্ত অনুবাদ করছেন, তিনি কিন্তু জনগণের মুখের ভাষায় করছেন না, যেটা আমরা ইউরোপে মার্টিন লুথারকে বাইবেল অনুবাদে দেখেছি। কিন্তু এখানে আমরা দেখছি সংস্কৃত শব্দ সেখানে থাকছে। এটা কিন্তু পরিপূর্ণভাবে ঔপনিবেশিক কারণে, কেননা জনগণ তার প্রয়োজনীয় না, ইংরেজ তার প্রয়োজনীয়, তার যে শ্রেণী, তার শাসনটা টিকিয়ে রাখার জন্য। এবং কলোনিয়ালিজম এখানে নতুন কোন উৎপাদন ব্যবস্থাকে মানে গড়ে উঠতে দিচ্ছে না। তার ফলে এই যে নতুন ব্রাহ্মণ কিন্তু মানে তার আত্মপরিচয় খুঁজছেন, বাংলা ভাষায় অনুবাদ করার চেষ্টাটা কিন্তু তার আত্মপরিচয় সন্ধানেরই চেষ্টা, কিন্তু সেই আত্মপরিচয় এক নতুন উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে যাচ্ছে, সম্ভাবনাকে ধারণ করতে পারছে না। ফলে ইংরেজের উপরেই তিনি ভর করছেন, ইংল্যান্ডেই চলে যেতে চাচ্ছেন, চলে গিয়েছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে সংস্কৃত গন্ধি থেকে আমাদের এখানকার ভাষা সংস্কৃত গন্ধি হয়ে উঠলো, আরবি ফার্সি বাদ দিল। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে আমরা বাঙালি হতে গিয়ে আমরা আরবি ফার্সি বাদ দিলাম, কিন্তু সংস্কৃতের প্রতি ঝুঁকলাম। আবার মুসলমান হতে গিয়ে আমরা সংস্কৃতকে বাদ দিলাম। আর আমরা যেহেতু শাসক শ্রেণী, একটা উচ্চবর্গীয় শাসক শ্রেণী এবং ব্যাপক জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা জনগণের মুখের ভাষা সেই কলোনিয়াল যুগেও বাদ দেওয়া হয়েছিল, এখনো এটা বাদ দিয়ে যাওয়া ধারাবাহিক। তার মানে বাংলা ভাষা একটা বিচ্ছিন্ন ভাষায় পরিণত হয়েছে, যে ভাষা আসলে জনগণের সংখ্যাগরিষ্ঠ জনগণের কোন তার বেদনা, তার আশা আকাঙ্ক্ষা, তার স্বপ্ন, তার চিন্তা, তার বিশ্ব দৃষ্টিভঙ্গি কোনটাকেই ঠিক মতো ধারণ করে উঠতে পারছে না। তার মানে এখন ভাষা কিন্তু জাতীয় সংস্কৃতির একটা সঞ্জীবনী শক্তি, মানে সংস্কৃতিরই সঞ্জীবনী শক্তি ভাষা। ভাষাকে যদি আমরা এই ব্যাপক জনগণের মধ্যে না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আসলে জাতীয় সংস্কৃতির সংগ্রাম এখানে দাঁড়াবে না। এবার বলি যে জাতীয় মুক্তির ক্ষেত্রে যখন আমরা জাতীয় সংস্কৃতির কথা বলছি, তখন এই জাতীয় সংস্কৃতির বিশেষ বিশেষ কোন ভূমিকা আপনি চিহ্নিত করবেন কি? আমি মূল জোর দিতে চাচ্ছি যে আমাদের দেশে জাতীয় মুক্তির সংগ্রাম অসমাপ্ত। আমরা এখন বিদেশি কর্তৃত্বের মধ্যে আছি, এবং এইটাই আমাদের দেশের জনগণের মুক্তি বলি, আমাদের সংস্কৃতির মুক্তি বলি, তার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। এবং সেই ক্ষেত্রে জাতীয় সংস্কৃতির বিকাশ, একটা ব্যাপক প্রতিরোধী সংস্কৃতির জাগরণ কিন্তু এই মুক্তি সংগ্রামের প্রথম পর্ব। তো এই প্রথম পর্বটা আমাদেরকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হচ্ছে, এবং এটা শুরু করতে হচ্ছে তখনই যখন আমরা দেখছি বহুজাতিক পুঁজি আমাদেরকে কিভাবে দেশপ্রেম শেখাচ্ছে, আমাদের সমস্ত মানবিক অনুভূতির তারা শিক্ষক বনে গেছে। এবং এইরকম এই যে তারা আমাদেরকে সবকিছু শিখিয়ে দিচ্ছে, কিভাবে আমরা কথা বলবো, ভালোবাসবো, আমরা আমাদের টেলিফোনে কথা বলবো, আমরা কথা বলবো, মানে বন্ধুদের সাথে কিভাবে কথা বলবো, আমাদের চাল চলন কিভাবে হবে, কাকে স্মার্টনেস বলে, তো ইত্যাদি যেভাবে এটা চলছে, এটা কিন্তু পুঁজি তার আধিপত্য কায়েমের কারণে এই জিনিসটা তৈরি করছে। এটা আমাদের মানে আমাদের চিহ্নিত করা দরকার, এবং সেটা যদি চিহ্নিত ঠিক মতো আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের সংস্কৃতির জায়গাকে খুঁজতে পারবো। এবং সত্যি কথা, আমরা যদি জাতীয় মুক্তি চাই, স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন আমরা একটা জাতি হিসেবে আজকে এখানে দাঁড়াতে চাই, আমাদের অর্থনীতি, রাজনীতি, আমাদের সামগ্রিক ব্যবস্থাকে আমাদের মানুষের বসবাস উপযোগী করে তুলতে চাই, তাহলে জাতীয় সংস্কৃতির এই প্রশ্নটাকে কিন্তু আমাদের খুবই গুরুত্বের সাথে সামনে আনতে হবে। কেননা এটা ছাড়া আমরা আসলে আমাদের নিজেদের জগৎ তৈরি করার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারে না। বটে। তো সাকি, আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ।